সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নধরা স্বাধীন সংলাপে। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে থাকছি আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় এনসিপির নির্বাচনী ভাবনা। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি আমার সঙ্গে উপস্থিত আছেন। পরিচয় করে দেব তাদের সঙ্গে। স্টুডিওতে আছেন মিডিয়া ব্যক্তিত্ব আব্দুল তুষার, আপনাকে স্বাগত জানাই এই আয়োজনে। আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ, স্বাগত এই আয়োজনে। ডাকসু নির্বাচন তফসিল ঘোষণা হয়ে গেছে, সেখানে নির্বাচনের তারিখ বলা হচ্ছে 9 সেপ্টেম্বর, মনোনয়নপত্র জমার শেষ দিন 19 আগস্ট। 28 বছর পর 2019 সালে যখন ডাকসু নির্বাচন হয়, তারও প্রায় 6 বছর পর আবারও সে নির্বাচন হচ্ছে। একটা সময় ছিল যখন ডাকসু নির্বাচন মানেই আমরা চিন্তা করতাম সেখান থেকে জাতীয় নেতা বের হয়ে আসবে। এখন কি আছে সেই ডাকসু নির্বাচন, সেই আগের মতো আছে? সেই প্রসঙ্গটা নিয়ে একটু শুরু করি। আব্দুল তুষার ভাই, আপনার কাছেই আসি। আপনার কাছে কি মনে হয়, ডাকসু নির্বাচনটা কি আগের মতো আছে? সেখান থেকে আমরা জাতীয় নেতা পাবো, সেরকম প্রত্যাশা এখন রাখতে পারি? ডাকসু নির্বাচন যদি হয় তাহলে সেখান থেকে জাতীয় নেতা পাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য যে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় এবং সবচেয়ে প্রাচীন, এবং যেহেতু ছেলেমেয়েরা ওইখানে অনেক বেশি ভর্তি হতে চায়, তাই মেধার দিক থেকে এগিয়ে থাকা ছেলেমেয়েরা ওইখানে ভর্তি হয়। এবং যে কোনো বড় বিশ্ববিদ্যালয় থেকেই কিন্তু যদি ইলেকশন হয় এরকম, তাহলে জাতীয় নেতা বের হয়ে আসার সম্ভাবনা থাকে। এবং শুধু জাতীয় নেতা বের হবে তাই নয়, এই যারা ইলেকশন করবেন এদের মধ্যে থেকে ভবিষ্যতের আমলা, মুখ্য সচিব, এরকম নানান পদের লোকেরাও বের হয়ে আসবেন। এটা কিন্তু অতীতের যে ডাকসু নির্বাচন সেটা আমাদেরকে বলে। আমি নিজে যখন ছাত্র তখন দুটো ডাকসু নির্বাচন দেখেছি, এবং তার আগে আমি যখন স্কুলে পড়ি তখনও দেখেছি। ডাকসু নির্বাচনকে ঘিরে এক ধরনের উদ্দীপনা সবসময় তৈরি হয়, কেননা একসময় মনে করা হতো যে ডাকসু নির্বাচন হচ্ছে ভবিষ্যতের যে তরুণদের যে ইলেকশন, সেটা ড্রেস রিহার্সাল। তো সেই জন্য এখন যে ডাকসু নির্বাচন হবে আমি এটাকে খুবই স্বাগত জানাই। আমার মনে আছে যে আমরা সেই সময় যখন ডাকসু নির্বাচন হচ্ছিল তখন ছাত্র সংগ্রাম পরিষদ তৈরি হয়েছিল, তারপর সেইখানে আবার একটা বিভেদ তৈরি হয়েছিল, এরকম নানানভাবে নেতারা উঠে এসেছিলেন, এবং সেখান থেকে আমরা দেখেছি যে দু একজন মন্ত্রী হয়েছেন, দলের শীর্ষ নেতৃত্বে গিয়েছেন, এই ব্যাপারগুলি দেখেছি। তাই আমি মনে করি যে ডাকসু নির্বাচন আমাদেরকে যে বাংলাদেশকে নতুন রাজনীতির দিকে নিয়ে যাওয়ার যে চেষ্টা সেটা হবে। আর এই নির্বাচনটাকে ঘিরে আমি মনে করি যে এটাও পরীক্ষা হয়ে যাবে যে কতটা নিরপেক্ষভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রদেরকে নিরাপদে ভোট দিতে নিয়ে যেতে পারে। কেননা নূর যেবার নির্বাচিত হয় সেবার কিন্তু অনেক অভিযোগ উঠেছিল, বিভিন্ন জায়গাতে ছেলে মেয়েদেরকে তালাবদ্ধ করে রেখে ব্যালট বাক্সে ভোট ভরে দিয়ে নানান রকম ম্যানিপুলেশনের কথা উঠেছিল। তো সেই সব অভিযোগ এবার উঠবে না, এটা আমরা আশা করতে পারি। আলাউদ্দিন মোহাম্মদ, আপনার প্রত্যাশার কথা শুনে এবারে ডাকসু নির্বাচনকে নিয়ে ভাইয়া যেটি বললেন যে 2019 সালের নির্বাচন ঘিরে নানান প্রশ্ন আসলে উদ্রেক হয়েছিল, নানান পরিস্থিতি আমরা সেখানে দেখেছি। এবার তো সেই সম্ভাবনাগুলো নেই এখন পর্যন্ত যতটুকু দেখতে পারি। আপনার প্রত্যাশা কেমন এইবারের নির্বাচনকে নিয়ে? এবারে নির্বাচনটা আমার যেটা মনে হচ্ছে, প্রথমত এটা আরও আগেই হওয়ার দরকার ছিল। আমরা যেটা দেখেছি, বিশ্ববিদ্যালয়ের যেই শিক্ষার্থীরা, বিশেষত নারী শিক্ষার্থীরা যেভাবে হলের গেট ভেঙে বের হয়ে এসেছিলেন, তাদের সে যে উদ্দীপনা ছিল, তারা যেভাবে রাষ্ট্রের সাথে এবং আমজনতার আকাঙ্ক্ষার সাথে নিজেদের আকাঙ্ক্ষাকে, নিজেদের উদ্যমকে একাত্ম করে ফেলেছিলেন, গত এক বছরের মধ্যে কিন্তু অনেকটাই আবার ফিকে হয়ে এসেছে। হ্যাঁ, অনেকভাবেই এই বিশেষ করে নারী নেত্রীরা যারা গণঅভ্যুত্থানে রাস্তায় নেমে এসেছিলেন, তারা আবার তাদের স্ব ক্ষেত্রে ফিরে গিয়েছেন। এইটাই গণঅভ্যুত্থানের পর এক বছর পরে একটা নির্বাচন আয়োজনটার একটা বড় লস। দ্বিতীয়ত হলো যে মন্দের ভালো যে জাতীয় নির্বাচনের পূর্বে ডাকসু নির্বাচন হচ্ছে, কারণ আমরা দেখেছি যে যেই কথাটা তুষার ভাই বললেন, যখনই দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়, বাংলাদেশের যে নির্বাচনী কালচার, সেক্ষেত্রে মাসল পাওয়ার, মানি পাওয়ার এবং সিনিয়রদের যে একটা একচ্ছত্র কন্ট্রোল থাকে রাজনীতিতে, যেমন সিনিয়র বলতে বোঝাচ্ছি মূল দলের সাথে ছাত্র সংগঠনের যে সম্পর্কটা, সেই সম্পর্কের কারণে অনেক ক্ষেত্রে যারা নির্বাচন পরিচালনা করেন তারাও যথাযথ ভূমিকা এবং নিরপেক্ষ ভূমিকা রাখতে সক্ষম হন না। এই ক্ষেত্রে এবারের নির্বাচনটা আরেকটু অর্থবহ হবে আশা করি। আরেকটা ডাইমেনশন আছে, গণ অভ্যুত্থানের পর আমরা দেখেছি গণ অভ্যুত্থানের যে ক্রেডিট কারা এখানে নেতৃত্ব দিয়েছে, এটা নিয়ে কিন্তু অভ্যুত্থানের পর যারা আসলে কখনোই বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক পরিসরে
নিজেদের পরিচয় দিতে কুণ্ঠাবোধ করতেন বিভিন্ন কারণে, তারা কিন্তু সবাই তাদের স্বপরিচয় এখন আবির্ভূত হয়েছে। এবং এখন আমরা যেটা দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো আরও কয়েকটা বিশ্ববিদ্যালয়ে অন্যান্য দলগুলো, হ্যাঁ, এখানে ছাত্রদল, ছাত্রলীগ এবং বাম দলগুলো মিলে কিন্তু একটা সময় ইসলামী দলগুলোকে এখানে অবাঞ্ছিত করে রেখেছিলেন। তো গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই দেয়ালটা ভেঙে গিয়েছে। এই ভাঙা দেয়ালের পর এই যে আপনি বুঝতে পেরেছেন ছাত্র শিবির, তাদের যে নেতৃত্ব, তারা এই নির্বাচনে কিভাবে অংশগ্রহণ করে এবং তাদের সাথে ছাত্র দল এবং যেহেতু বাম দলগুলো আছে, পাশাপাশি নতুন আরেকটি ছাত্র সংগঠন যেটা গণঅভ্যুত্থানের পর সংগঠিত হয়েছে, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। এই এখন কিন্তু এমন একটা অবস্থা যে আপনি ছাত্র শিবির, ছাত্র দল এবং ছাত্র সংসদ তিনটা দলেরই আমরা আসলে যদি সার্ভে করা হয় এখনো আসলে কেউ বলতে পারবে না যে সত্যিকার অর্থে কারা এগিয়ে আছে। একেবারে মানে এই ভোটারদের মানসিকতা, এবং বিশেষ করে আমি আবারও বলবো নারী ভোটার, কারণ এই অভ্যুত্থানের পর সবচেয়ে বড় যে আপনার স্টেক হোল্ডার গণ অভ্যুত্থানের, এবং যাদেরকে আসলে আমরা অন্য কোথাও সম্মানজনকভাবে প্লেস করতে পারিনি, সেই নারী ভোটাররা আসলে ক্যাম্পাসের নেতৃত্ব নিয়ে কি ভাবছে, এটা একটা বড় প্রতিফলন আমরা দেখতে পাবো। আর যে প্রত্যাশা বলছেন, আমাদের প্রত্যাশা হলো যে ক্যাম্পাসে হানাহানির, মারামারির, সন্ত্রাসের রাজনীতি বন্ধ হোক, চিরতরে বন্ধ হোক, এবং বুদ্ধিভিত্তিক, জ্ঞানভিত্তিক এবং ক্যাম্পাসের যে ছাত্রদের, শিক্ষার্থীদের উন্নয়ন ভিত্তিক যে রাজনীতি, সেই রাজনীতির একটা গণতান্ত্রিক বিকাশ হোক, সেটা আমরা চাই। এবং ডাকসু নির্বাচন হলো সেই বিকাশের পথে সবচেয়ে বড়, মানে এটা একটা হাইওয়ে। এটা ঠিক করতে পারলে বাকি ল্যান্ডগুলো অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে বলে প্রত্যাশা করছেন। এবার আমরা প্রসঙ্গে একটু ফিরে আসতে চাই, এনসিপির নির্বাচন ভাবনা নিয়ে একটু কথা বলি। জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেছেন যে আগামী 4-5 দিনে, শনিবারের ঘটনা, যে 4-5 দিনের মধ্যে প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের দিন তারিখ ঘোষণা করতে পারেন। রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই জাতীয় সনদের যে খসড়া, সেটি ইতিমধ্যে পৌঁছে গেছে। বিএনপি সেটাতে একমত, সেটি জানিয়েছে। জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে বিচার সংস্কার আগে নির্বাচন হলে জাতীয় বিপর্যয় হতে পারে। এনসিপির নির্বাচনী ভাবনা জানতে চাই, এনসিপি নির্বাচনের জন্য কতটুকু প্রস্তুত? প্রথমত, এনসিপি একটি রাজনৈতিক দল হিসেবে এখানে যেই জনপ্রতিনিধিত্বমূলক অধ্যাদেশ আছে, সেটার আলোকে আপনার যেই দলের নিবন্ধন এবং নিবন্ধনের প্রক্রিয়ার যা যা লাগে সবগুলো জমা দিয়েছে। এবং এটাকে যদি বলি নির্বাচনের আমাদের একেবারে মৌলিক ধাপ হলো আমরা পূরণ করেছি, যে আমরা আমাদের যে দেশব্যাপী প্রিপারেশন সেটা আমরা নিয়েছি। কিন্তু আমরা নীতিগতভাবে একটা জায়গায় এখনো সরকারের এই নির্বাচন কেন্দ্রিক পদক্ষেপের সাথে একমত হতে পারিনি। সেটা হলো এইটা যে আমরা দেখেছি যে গত বছরের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে সরকার কিন্তু কখনোই বলেনি যে এটা ঘোষণাপত্র সরকার দিবে না। বিএনপিও বলেনি ঘোষণাপত্রে তারা রাজি নয়। ইভেন আপনার যদি জামাত ইসলামী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলেন, অধুনা সংগঠিত এনসিপি বলেন, সবার দাবি জুলাই ঘোষণাপত্র লাগবে। সরকারও অ্যাকসেপ্ট করেছে যে ঘোষণাপত্র আমরা সবাইকে নিয়ে দিব। ঘোষণাপত্রের পর আসবে যেই ঘোষণাপত্রের আলোকে আপনার ঐকমত্য কমিশনে যেই বিষয়গুলোতে একমত হয়েছে, সেই একমত হওয়ার সবগুলো পয়েন্ট একসাথে করে জুলাই সনদ দেওয়া হবে। এই সনদ দেওয়ার পর কি হবে, এই সনদের আলোকে যে যে সংস্কার দরকার, নির্বাচন ব্যবস্থা সংস্কার বলেন, যদি আমরা নির্বাচন বলি, এই পুরো সংস্কারটা এই নির্বাচনের পূর্বেই তো করতে হবে। যদি জুলাই সনদ আপনার লেখা হলো, কিন্তু আপনি সনদ একপাশে রেখে আপনি নির্বাচন করে দিলেন আগের নির্বাচন কমিশন, পুরো সংস্কার নির্বাচনের আগে হতে হবে না। না, আমি সেটা বলছি না। আমি যেটা বলছি যে জুলাই সনদ যদি হয়ে যায়, এটা তো একটা আপনার সবাই মিলে যখন স্বাক্ষর করবে, এটা একটা আইনের মতো একটা আপনার দলিল হিসাবে জাতির সামনে থাকবে। সো এটা থেকে এটা বাত্যয় ঘটানোর আসলে কারো কোনো সুযোগ নেই। কিন্তু সনদের আলোকে নির্বাচনটা অর্থবহ করার জন্য সনদে যা যা থাকবে সেই সংস্কারটা তো লাগবে। এখন আজকে আমাদের ঐকমত্য কমিশনে আমরা যেটাকে মৌলিক সংস্কার বলছেন, না, মৌলিক সংস্কারের অনেক বিষয় কিন্তু ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। আপনাদের কাঙ্ক্ষিত সংস্কার কোনটা নির্বাচনের আগে?
না, এখানে একটা বিষয় দেখেন, মৌলিক সংস্কারের প্রসঙ্গে এসেছেন। মৌলিক সংস্কারের যেই প্রথম জায়গাটা হলো সংবিধানের আমূল পরিবর্তন। দ্বিতীয়ত যদি বলেন, সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে, প্রতিষ্ঠানগুলোর নিয়োগের ক্ষেত্রে আপনার একক ব্যক্তির স্থলে নিরপেক্ষ কমিশন দ্বারা নিয়োগ। আরেকটা বিষয় হলো খুবই গুরুত্বপূর্ণ, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনয়ন করা, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার, এটারই অংশ হিসেবে সাংবিধানিক প্রতিষ্ঠান। আপনারা নির্বাচনের আগে এই তিনটি বিষয় বিশেষ করে চাচ্ছেন? না, বিশেষ করে হ্যাঁ, এই তিনটি বিষয় তো অবশ্যই। তো মূল বিষয় যেমন আপনি নিয়োগের বিষয়টা, নিয়োগেরটা নির্বাচনের আগে একমত হলেই হলো। এটা যখন নিয়োগ হবে তখন এটা আলোকে নিয়োগ হবে, কিন্তু মিনিমাম নির্বাচন বলতে যেটা বলছেন, তো নির্বাচনটা কিসের ভিত্তিতে হবে? এটা কি 22 সালের আইনের ভিত্তিতে যেই নির্বাচন কমিশন সংগঠিত হয়েছে এইটা নির্বাচন করে চলে যাবে, নাকি জুলাই সনদে যেই ঐকমত্য হলো নির্বাচনটা হবে এরকম, নির্বাচন কমিশনাররা এভাবে নিয়োগপ্রাপ্ত হবেন, নির্বাচনের আপনার কিভাবে পরিচালিত হবে সবগুলো ঐকমত্য হয়েছে, সেটার ভিত্তিতে নির্বাচনটা হবে না? এটা তো খুব একটা লজিক্যাল কনসিকুয়েন্স যে আপনি সবগুলো দল ঐকমত হয়েছে যে আমরা এইভাবে নির্বাচন চাই, যেহেতু ঐকমত হয়েছে তো নির্বাচন কমিশনকে তো ওইভাবে ঢেলে সাজাতে হবে। তখন আপনি আজকে নির্বাচনের তফসিল দিয়ে দিবেন, কালকে তফসিল দিয়ে দিবেন, যেটা আপনি রেফার করলেন যে ঢেলে সাজানোর বিষয়টা আসলে আপনারা কিভাবে চিন্তা করেন? নির্বাচন কমিশন এখন পর্যন্ত যে অবস্থায় আছে বা যে ধরনের প্রস্তুতি নিচ্ছে, সেটিতে আপনারা যে সংস্কারের কথা বলেন সেটি কি ধাপে ধাপে হচ্ছে না? সেরকম দেখছেন নাকি? কথা বলি, এটা না বলে যে সংস্কার চলমান আছে সেটা বললে আমার মনে হয় আরো বেশি মানে সুন্দর হয়। সংস্কারটা তো চলমানই প্রক্রিয়া, এটা আপনারা যেটা ঢেলে সাজানোর কথা বলছেন। নির্বাচনকালীন সংস্কারে যখন দলগুলো একমত হবে তখন কি এটা নেক্সট ইলেকশন করবে না এই ইলেকশন হয়ে যাবে আর পরে ইলেকশন হবে? এই প্রশ্নের জবাবটাকে আপনি আমাকে দিতে পারবেন? তাহলে আমি বলতে পারবো যে আমরা চাচ্ছি যে এই ইলেকশনের আগে এই সংস্কারটা হয়ে যাবে, নির্বাচনকালীন সংস্কার। আর মৌলিক সংস্কারের যে জায়গাগুলো ঐকমত্য হলে ওগুলোর মাধ্যমে আপনার নির্বাচনের পরে যখন আপনার দুদকের প্রধান নিয়োগ করা হবে, যখন পিএসসির প্রধান নিয়োগ করা হবে, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো প্রধান নিয়োগ করা হবে, তখন সংবিধানে যেই জিনিসটা অ্যাড্রেস করা হলো যে এইভাবে নিয়োগ করা হবে, মানে মূল বিষয়টা হলো যে বিএনপি কিন্তু এখানে একমত না এরকম না, বিএনপি একমত, বাট বিএনপি এই জিনিসটাকে সংবিধানে নিতে চাচ্ছেন না। বিএনপি চাচ্ছেন এটা নির্বাহী বিভাগের হাতেই থাকবে, নির্বাহী ক্ষমতা বলে এই প্রতিষ্ঠানগুলো প্রধান পূর্বে যে সংবিধানে উল্লেখিত ছিল সেভাবে নিয়োগ করা হবে। অসংখ্য ধন্যবাদ। আমি এই প্রসঙ্গ নিয়ে একটু তুষার ভাই আপনার কাছে আসি। জুলাই সনদ এবং নির্বাচন, এখন পর্যন্ত আলাউদ্দিনের যে কথাগুলো আপনি শুনছিলেন তার প্রেক্ষিতে যদি জানতে চাই, নির্বাচনের আগে এই বিষয়গুলো যে তিনটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ের কথা তারা বলছেন সংস্কারের ক্ষেত্রে, সংবিধানের বিষয়টিকে বলছেন, সাংবিধানিক প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের কথা বলছেন, ক্ষমতার ভারসাম্যের কথা বলছেন, আপনার কাছে কি মনে হয় যে এই যে জুলাই সনদ যেটা, সেটা নির্বাচনের মানে নির্বাচনের সাথে এটার সম্পর্কটা আসলে কি, আর এটাকে আসলে সামনে আনাটার পরিস্থিতি কি এখন আছে কিনা? নির্বাচনের সাথে এটার সম্পর্ক হচ্ছে যে একটা এগ্রিমেন্টের মধ্যে দিয়ে এখন যারা সরকারে আছেন তারা নিশ্চিত করতে চান যে তারা যা যা বলে যাবেন সেটা অক্ষরে অক্ষরে ভবিষ্যতে রাজনৈতিক দলগুলি পালন করবে। এটা এক ধরনের অঙ্গীকারনামা। এটা ঠিক আমি বলবো না যে এটা শুধু সনদ। সনদ এক জিনিস আর অঙ্গীকারনামা আরেক জিনিস। তারা আসলে অঙ্গীকার করাতে চাচ্ছেন সবাইকে দিয়ে যে আমরা যা বলেছেন তা করব। কিন্তু এই জায়গায় তো একটা দুর্বলতা আছে, এইভাবে আসলে রাজনীতি চলে না। যা বলেছেন তা করব, এটা বললো, কিন্তু ধরেন এক বছর পরে গিয়ে দেখলো যে এটা করতে গেলে জনগণ বাধা দিচ্ছে, জনগণ এটা পছন্দ করছে না, তখন কি করতে হবে? এটা গণতন্ত্র আসলে এইভাবে হয় না। আপনি গণতন্ত্রে কোনো কিছু ফোর্সফুলি দিতে পারেন না এবং কোনো কিছু এইভাবেও দিতে পারেন না যে আপনাকে এটা করতেই হবে। জনগণের বৃহত্তর স্বার্থে এই যা কিছু ঐকমত্য হচ্ছে এর প্রায় সবগুলি করা হবে এই বিষয়ে দলগুলি একত্রিত হয়ে একটা যৌথ ঘোষণা দিলেও এটাই হইতো। কিন্তু তারা একটা এগ্রিমেন্টের মতো চাইছেন সবাই সেখানে সই করবে যাতে এটা পরে দেখানো যায়, দেখো দেখো রাজি হয়েছিল, কিন্তু এখন করছে না। কিন্তু দেখেন, আমূল সংবিধান বদলে ফেলতে হবে, এই জায়গাটার মধ্যে একটা সমস্যা আছে। সংবিধানে যা আছে সব খারাপ, মানে আমাদের সংবিধানে যা লেখা আছে সবই কি মানহীন, কিংবা যা কিছু বলা আছে সবই কি গণ অধিকারের পরিপন্থী? বাংলাদেশে যদি কোনো কিছু আসলে সত্যি আমূল বদলে ফেলা দরকার হতো তাহলে আমি মনে করি কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর যেটা সিআরপিসি, এইটা বদলানো উচিত ছিল। ব্রিটিশরা সেই কত সালে এটা করে রেখে গিয়েছে, যেখানে এখনো পর্যন্ত নানান রকম সংজ্ঞা আছে, ডেফিনেশন আছে অপরাধের, যে অপরাধগুলি এখন সংগঠিত হলে ওই ডেফিনেশন দিয়ে সেটা বিচার করতে গেলে বিচার করা যায় না। হ্যাঁ, যেমন আমি একটাই বলি, যেমন সংশোধনাগারে কত বছরের ছেলে মেয়েরা যাবে? যদি খুন করে একটা 18 বছর বয়সের নিচের ছেলে, তাহলে কি সে খুনি কিংবা খুনি না? এইটা যেভাবে
আজকে থেকে 150 বছর আগে চিন্তা করা হয়েছিল, এখন কিন্তু পরিস্থিতিটা সেই রকম না। ফলে অনেক কিছু আছে, যেমন নারীর প্রতি অসদাচরণ, ধর্ষণ, এই বিষয়গুলির যে বিচার, সেই বিচারের ক্ষেত্রে ধর্ষণের সংজ্ঞা কি হবে, এটা কিন্তু তখন একভাবে লেখা ছিল। এখন কিন্তু আসলে আমরা সেটাকে বদলাতে বাধ্য হচ্ছে বা চাই। এরকম আরো অনেক কিছু আছে সেই ক্রিমিনাল প্রসিডিউরে। এই কারণে যে ওই ক্রিমিনাল প্রসিডিউর লেখা হয়েছিল একটি পরাধীন ঔপনিবেশিক শাসনের মধ্যে থাকা প্রজাদের জন্য, যে প্রজাদেরকে জোরপূর্বক নীল চাষ করাতে হবে, যে প্রজাদের কাছ থেকে জমি কেড়ে নিলে সেই জমি চিরস্থায়ী বন্দোবস্তে দিয়ে দেওয়া যাবে, জমিদার পর্যন্ত এখানে অসহায়, চিরস্থায়ী বন্দোবস্ত জমিদারি রাতারাতি হারিয়ে ফেলে, যে প্রজাদেরকে যখন খুশি তখন শাস্তির মুখোমুখি করা যাবে। আপনি জানেন কি না জানি না, জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ড হয়েছিল, তারপরে যখন লোকজন প্রতিবাদ করেছিল, ব্রিটিশ সৈনিকরা তাদেরকে বাধ্য করেছিল, এবং যখনই যেখানে কারফিউ দিত কিংবা যখনই যেখানে 144 ধারা দিত, তখনই তারা যেটা করতো সেটা হচ্ছে যে কোনো নেটিভ 2 পায়ে হেঁটে যেতে পারবে না, তাকে শুয়ে হামাগুড়ি দিয়ে একটা এলাকা পার হইতে হবে। যদি কোনো রাস্তার মধ্যে এটা থাকে তাহলে ওই রাস্তা পার হওয়ার সময় সে হামাগুড়ি দিয়ে পার হবে, এই নিয়ম ছিল। এখন সেই সব নিয়মের জন্যই তো এই ক্রিমিনাল প্রসিডিউর তৈরি করা হয়েছিল, যাতে ব্রিটিশ পুলিশ ইচ্ছা মতো ডান্ডা চালাতে পারে। আজকে যে পুলিশের বিরুদ্ধে এত অভিযোগ, এর বড় কারণ হচ্ছে পুলিশ তো সেই সিআরপিসি দিয়ে চলে, সেইভাবেই ক্রিমিনালদেরকে বিচার করে। তাহলে দেখেন, ওইটা বদলাতে কেউ বলে না, শুধু বলে সংবিধানটা বদলে দাও। কিন্তু সংবিধানে কিন্তু বহু জায়গা আছে যেটা খুবই আধুনিক, এমনকি যখন লেখা হয়েছিল তখন ওইটা সেই সময়ের অনেক সংবিধানের চেয়ে আধুনিক ছিল। সংবিধান আমূল বদলে ফেলবেন, তাহলে আমাদের সংবিধান আছে জনগণই সকল ক্ষমতার উৎস, এটা কি বদলে যাবে? আমাদের সংবিধানে আছে বাক স্বাধীনতা রহিত করা যাবে না, সেটাও কি বদলে ফেলতে হবে? আমাদের সংবিধানের আরো বহু জায়গা আছে যেখানে অনেক অধিকারকে নিশ্চিত করা হয়েছে, সেগুলো কি বদলে ফেলতে হবে? আমাদের সংবিধানে বলা আছে যে সরকার ঘোড়দৌড় এবং মানে রাষ্ট্র ঘোড়দৌড় এবং পতিতাবৃত্তিকে নিরুৎসাহিত করবে এবং এটা যাতে না হয় সেই ব্যবস্থা করবে, এগুলোও কি বদলে ফেলতে হবে? তাহলে সবকিছু আমূল মানে তো সব বদলে ফেলতে হবে, একেবারে শিকড় থেকে শুরু করে। ঠিক একইভাবে আমি মনে করি যে জুলাই সনদ নিয়েও যে প্রবল চাপ, আমি মনে করি এই চাপটা অযৌক্তিক। যদি সকল রাজনৈতিক দল এই সংস্কার কমিশন বাদেই একটা জায়গায় বসে সিদ্ধান্ত নিত যে আমরা এই বিষয়ে ঐকমত্যে আসলাম এবং আমরা এটা করব, আমরা যেই যাই না কেন, মানে রাজনৈতিক দল কোনো অঙ্গীকার রক্ষা করে না, রাজনৈতিক দলের পক্ষে এটা সম্ভব না। আরেকটি বিষয় আলাউদ্দিন যেটি বলছিলেন যে ইলেকশন কমিশনের যে পরিবর্তনের কথা বা সংস্কারের কথা তিনি বলছেন যে এই ইলেকশন কমিশনের সংস্কার হয়ে কি এই নির্বাচন হবে নাকি পরে নির্বাচন হবে, এটি নিশ্চিত করাও কি এখন জরুরি কিনা এই নির্বাচনের আগে? আপনার কাছে কি মনে হয়? আমাকে আরেকবার একটু বুঝিয়ে বলেন। মানে সেটা হচ্ছে যে ইলেকশন কমিশন নির্বাচন কমিশনের সংস্কারের পর নির্বাচন হবে, নির্বাচন কমিশনের কি সংস্কার আসলে চাওয়া হচ্ছে? আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন এখন যেভাবে নিয়োজিত হয়েছে বা নিয়োগকৃত হয়েছেন তারা, সেই নিয়োগ পদ্ধতিটা বদলানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু নির্বাচন কমিশনের আর কোন জায়গাতে সংস্কার করা হবে এইটা কি পরিষ্কার হয়েছে? আমি একটু আলাউদ্দিনের কাছে জানতে চাই। আলাউদ্দিন, আপনি বলতে চাইছেন এইটা বাদে কি আর কোন সংস্কারের জায়গা আছে? বিশেষ কোন সংস্কারের পর আপনারা নির্বাচন চাচ্ছেন ইলেকশন কমিশনের? একটা বিষয়, যেমন এখন সার্চ কমিটি করে খোঁজা হয় যে নির্বাচন কমিশনার এবং কারা এখানে যাবেন। আরেকটা হচ্ছে যে সেই সার্চ কমিটির যে নাম আসে সেই নাম থেকে সরকার তাদেরকে প্রথমে নিয়োগ দিয়ে দেন, দিয়ে দিলে তারা কিন্তু সাংবিধানিক বডি হয়ে যায়, এরপর আর সরকার তাদেরকে বরখাস্ত করতে পারেন না। এখানে এই নির্বাচন কমিশনের সবচেয়ে বড় যে ফ্লটা সেটা হলো যে ছোট করে জানবো, আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ইতিমধ্যেই নির্বাচন কমিশন কিভাবে সংগঠিত হবে এক জিনিস, আর কমিশন ব্যবস্থা সংস্কারের মধ্যেই কমিশন। এখন যেই কমিশন আছে এটা 22 সালের যে আইনের মাধ্যমে, আপনারা 22 সালের আইনটি যাচ্ছেন না? না, শুধু 22 সালের আইনটি তো ইতিমধ্যেই আপনার এই কমিশনের মাধ্যমে এটা রহিত হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত হলো, যখন কমিশনটা গঠন করা হয়েছে তখন কিন্তু রাজনৈতিক দলগুলোর কাছে আপনার প্রস্তাব চাওয়া হয়েছিল। এখানে কিন্তু সব দল প্রস্তাব দেয়নি, কারণ এমন একটা সময়ে এই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, হাবিবুল আওয়াল যখন জাস্ট পদত্যাগ করলেন তার পরপর ওই সময়টা এই নির্বাচন কমিশন গঠনের প্রস্তুত ছিল না। পাশাপাশি দ্বিতীয়ত আমরা মেয়র ইশরাক কেসে দেখেছি নির্বাচন কমিশন গঠনের যে এখতিয়ার, কোনো ফল্ট দেখতে পাচ্ছেন? ডেফিনেটলি এটা ফল্টি, যেমন যে এখতিয়ারের যে তার দেওয়া যে রাইট, সেই রাইট তো এক্সারসাইজ করতে পারে নাই, না করে সে সেটা আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে বড়। আমি ভাই একটা বিরতিতে আপনি একটু আসতে চাই, শুধু একটা লাইন বলে দিই তবে বিরতিতে যান। নির্বাচন কমিশনের এখতিয়ার আছে, কমিশনাররা সেটা ব্যবহার করতে পারেন নাই, অথবা ব্যবহারের ক্ষেত্রে ত্রুটি করেছেন, অথবা ধরেন আপিল করা দরকার ছিল আপিল করেন নাই, এরকম যদি কোনো কিছু থাকে,
এইটা তো তাদের ত্রুটি, এটা কিন্তু কমিশনের নিয়োগ পদ্ধতির ত্রুটি না। আপনি এমন একজন লোককে দিয়েছেন, ধরেন তার মেরুদণ্ড নাই, এখন সেই মেরুদণ্ডহীন লোকটি সরকারের সকল আদেশ মেনে নিচ্ছে, এটা কি ওই নিয়োগ পদ্ধতির ত্রুটি নাকি এটা ওই সিস্টেমের ত্রুটি? না, কোনোটাই না। ওই লোকটা মেরুদণ্ড ব্যক্তি হিসেবে তিনি ওই জায়গায় আনফিট। এখন সেই আনফিট লোকটা কিভাবে যায়? সার্চ কমিটি করে সকল দলের কাছ থেকে নাম প্রস্তাব হয়ে যায়, সেখানে তো আসলে ফলটা আসলে তো তাহলে ওই মেরুদণ্ডহীন লোকটাকে কোনো না কোনো দল নাম দেয়, বুঝতে পেরেছেন? আমাদের আসলে কমিশনের আইন কানুন বদলানোর দরকার নাই, আমাদের ভালো লোককে ওখানে পাঠাতে হবে। সেইটা কি আপনি আইন করে নিশ্চিত করতে পারবেন? সেটা আইন করে নিশ্চিত করা সম্ভব না। দুজন দর্শক আছেন, একটু তাদের প্রশ্ন নিতে দিই। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মনির হায়দার বলছি। বলবেন জি, আপনার প্রশ্ন। আমার প্রশ্নটা এনসিপি আপনার জি আলাউদ্দিন আছেন আমাদের সঙ্গে। জি, আলাউদ্দিনের কাছে। উনি বলেছেন যে জুলাই সনদে নির্বাচন কমিশন পরিবর্তন করে নির্বাচন হতে হবে। তাহলে ওনার কাছে আমার প্রশ্ন, তাহলে জুলাই সনদ যদি নির্বাচন হয় তাহলে চিফ অ্যাডভাইজারও তো আপনার জুলাই সনদ থাকতে পারবে না, কারণ তখন নির্বাচনকালীন গভর্নমেন্ট আসবে। উনি বললেন 22 সালের নির্বাচনের এই নির্বাচন কমিশন তৈরি হয়েছে। তাহলে দেশের প্রধান বিচারপতি কোনটা দিয়ে আসছে? তাহলে তো জুলাই সনদ ওয়াইজ তো সবাইকে, সব কনস্টিটিউশন থেকে সবাইকে সরাতে হবে। শুধু আপনি নির্বাচন কমিশন নিয়ে কেন পড়ে আছেন? একটা নিয়ে পড়ে থাকেন। যদি সরাইতে হয় চিফ অ্যাডভাইজারকে ফুল টিম সরাইতে হবে আপনার। যদি এটা 5 তারিখে ডিক্লারেশন হয় তাহলে 5 তারিখে রাতে কিংবা তার আগে পদত্যাগ করতে হবে ওনাদেরকে, তারপর নির্বাচনকালীন সরকারের কাছে। অসংখ্য ধন্যবাদ। থাকুন আমাদের সঙ্গে। আর একজন দর্শক এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন, তার প্রশ্নটি নিতে চাই। দর্শক স্বাগত জানাচ্ছি, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। জি, আমি শাহিন আহমেদ মাইনসিং থেকে বলছিলাম। জি বলবেন, আপনার প্রশ্নটি করবেন। আমার প্রশ্নটা আমি তুষার স্যারের কাছে। আমার প্রশ্নটা, আমার দুইটা প্রশ্ন, একটু কানে মন দিয়ে শুনবেন। হ্যাঁ জি। তুষার স্যার, আপনি একটু খেয়াল করেন, আজকে নিউজে দেখলাম এই সমন্বয়ক আপনার কোন এক এমপির বাসায় চাঁদাবাজি করতে ধরা খাইছে। নোয়াখালীর এক ছেলে, তার বাবাই চালাইতো রিক্সা, মাইক, অন্যের বাসায় জিয়ের কাজ করতো। সে এত কোটি কোটি টাকার মালিক। এই 5ই আগস্টের পরে মানে এইগুলা দুদক বা সরকার কোনো কিছু করে না, এই কি বলে, মানে এইগুলাকে সরকারের আশীর্বাদ পুষ্ট কিনা? আর দ্বিতীয় প্রশ্ন হইলো যে আমরা ছোট কাল থেকে দেখছি বাকের ভাই খ্যাত, বাকের ভাইয়ের নাম নিয়ে মানে অভিনয় করতেন আসাদুজ্জামান নূর সাহেব। উনি এত বড় একজন মিডিয়া ব্যক্তিত্ব, ওনার 3 কোটি মানে কি একটা নিউজ দেখেন, 3 কোটি 37 লাখ না কত টাকার জন্য ওনাকে দুদকে নিয়ে এত মামলা সামলা করতেছে। তাহলে দুদককে শুধু আওয়ামী লীগের লোকদের জন্যই না, অন্যান্য লোকদের জন্য আছে? প্রথম দর্শক মনির হায়দার, তিনি প্রশ্ন করেছেন, আলাউদ্দিন মোহাম্মদ আপনার কাছে প্রশ্ন করেছেন যে জুলাই সনদের কথা আপনারা যেটা বলছেন, যার প্রেক্ষিতে নির্বাচন কমিশনের পরিবর্তন হবে, আমূল পরিবর্তন, তারপর নির্বাচনের কথা বলছেন, সেই 2022 সালে যে আইন, তার ভিত্তিতে তো তিনি প্রশ্ন করেছেন, তাহলে তো প্রধান উপদেষ্টাকেও সরাতে হবে, সেই সাথে প্রধান বিচারপতি তাকেও সরাতে হবে। সেটি নিয়ে আপনাদের মন্তব্য কি? ভাই যে প্রশ্নটা করেছে এটা খুবই লজিক্যাল আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, বাট এই যুক্তিটা হলো একটা আওয়ামী যুক্তি। হ্যাঁ, কারণ আপনারা দেখেছেন যে গত আপনার অগাস্টে যখন আওয়ামী লীগ সরকারের পতন হলো 5 অগাস্টে, তখন কিন্তু 5 থেকে 8 অগাস্টে মূলত বাংলাদেশ কার্যত সরকারহীন ছিল। তারপর 8 অগাস্টে আমরা কিন্তু মানে বাংলাদেশে কখনো এমন অবস্থা ঘটে নাই, বাংলাদেশের প্রধান বিচারপতি থেকে শুরু করে আপনার 300 জন সাংসদ, বাইতুল মোকাররমের খতিব থেকে শুরু করে প্রতিটা জায়গায় সবাই পলাতক, একটা দায়িত্বশীল কোনো ব্যক্তি নাই। সিরিয়াতে যে 10 বছরের গৃহযুদ্ধে আসাদ সরকার পালিয়ে গেলেন, তারপরে কিন্তু তার মন্ত্রিপরিষদ সদস্যরা সেখানে ছিলেন, তাদের সাথে রিকনসাইল করে কিন্তু সেখানে সারা গভর্নমেন্ট গিয়ে সেখানে আপনার দেশ কার্যভার গ্রহণ করেছেন। বাংলাদেশে এমনটা অবস্থা ছিল যে বাংলাদেশটাকে অরক্ষিত রেখে, এটা পৃথিবীতে খুব কম জায়গায় হয়, এই অবস্থায় আপনার সংবিধানের একটা রেফারেন্সের মাধ্যমে আপনার আদালতে যেই সংবিধানের একটা 106 ধারা আলোকে যেই আপনার ডক্ট্রিন অফ নেসেসিটির রেফারেন্সের মাধ্যমে অধ্যাপক ইউনূস দায়িত্বভার গ্রহণ করে। এখন এইটা কিন্তু একটা সিরিয়াস বিশেষ পরিস্থিতি, এবং এই বিশেষ পরিস্থিতি এবং আপনি তখনকার যে সময়, আজকে 1 বছর পরে এসে আমরা যেভাবে আপনার খুব শান্তিপূর্ণ পরিবেশে যেভাবে আলাপ আলোচনা করছি, মনে হচ্ছে যে আসলে এই ঘটনাগুলোকে আমরা নিজেরাই বিস্তৃত হয়ে গিয়েছি। তো সেই প্রেক্ষিতে যদি দেখেন, সত্যিকার অর্থে একটা নতুন সংবিধান, যেটা আমি ভাইয়ের কয়েকটা পয়েন্ট আমি ছোট্ট একটা ইনসাইট দিব সংবিধানের ব্যাপারে। তো সংবিধান এবং আমরা যেটা অধ্যাপক ইউনূস বলেছিলেন রিসেট, কার্যত বাংলাদেশ কিন্তু রিসেটই হয়েছে। কিন্তু আমরা দুর্ভাগ্য যে আমাদের
যে আমরা রিসেটটা আসলে ওই পূর্বের জায়গায় গিয়ে আবার রিসেটের পরও আসলে আগের ধারাবাহিকতাটা চলছে। তো মূলত বাংলাদেশটা প্রস্তুত হয়েছিল, গ্রাউন্ড তৈরি হয়েছিল যে সত্যিকার অর্থেই নতুন একটা বাংলাদেশের দিকে যাত্রা শুরু হয়েছিল। তো সেক্ষেত্রে আমরা তো নিদেন পক্ষে যেটা বলছি যে নির্বাচন ব্যবস্থা ত্রুটির কারণে, যে নির্বাচন বিগত দিনগুলোতে 3টা নির্বাচন বাংলাদেশের জনগণের অধিকার থেকে হরণ করার কারণে 24শে গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়। আর অন্যান্য অনেক কারণ ছিল, বাট একটা বড় কারণ ছিল যে এখনো সুষ্ঠু নির্বাচন ঘটে নাই। কারণ আপনি সেই ধারাবাহিকতায় আপনার হাবিবুল আউলের জায়গায় এখন আপনি আরেকজনকে ধরে বসায় দিলেন, আপনি মনে করলেন যে সব নির্বাচন যথাযথ প্রক্রিয়া হয়ে যাবে, এই আশা করাটা আসলে ভুল। তো আমি মনির হায়দার ভাইয়ের যে প্রশ্নের প্রতি আমি রেসপেক্ট রেখেই বলছি যে এই ধরনের আপনার যদি বলি যে আমরা তাহলে সত্যিকার অর্থে রিসেটই করতে চাই, এই রিসেটের জায়গা থেকে কিন্তু আমরা গণপরিষদ নির্বাচন চাই, এখনো চাই আমরা। গণপরিষদ নির্বাচনই ছিল এই সময়কার সবচেয়ে বড় আপনার উত্তম যে আপনার সিদ্ধান্ত। কিন্তু একই সাথে আমরা বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো এবং এখানকার যে জনমত আছে, যেটা তুষার ভাই বললেন যে আবার জনমতের চাপে কোন রাজনৈতিক দল আবার দেখা যায় এই ঐকমত্য কমিশনের পয়েন্ট থেকেও বাতলাতে মানে সরে যেতে পারে। কিন্তু আমরা কখনোই প্রত্যাশা করি না যে 96 সালে যেভাবে 3 জোটের রূপরেখা থেকে সরে গিয়ে আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট ব্যতিরেকেই সরকার আবার নিজে নির্বাচন দিয়েছে, এই ধরনের ঘটনার হোক। অসংখ্য ধন্যবাদ। তুষার ভাই, আপনার কাছে দুটি প্রশ্ন ছিল। আর নতুন দল এনসিপির কথা একজন দর্শক বলেছেন শাহীন ময়মনসিংহ থেকে, যে গুলশানের যে চাঁদাবাজির ঘটনার কথা উল্লেখ করেছেন এবং তাদের যে জুলাই পদযাত্রা সেখানেও নানা ধরনের ঘটনা ঘটেছে। তিনি প্রশ্ন করেছেন যে এনসিপি সরকারের আশীর্বাদ প্রশ্ন কিনা, সেটি নিয়ে প্রশ্ন করেছেন। সেই সাথে আমার একটি প্রশ্ন, তারা এখনো নিবন্ধিত হয়নি, কিন্তু রাজনৈতিক দল হিসেবে তাদেরকে আপনি কেমন দেখছেন? কেননা ইতোমধ্যে কিন্তু এনসিপি নিয়ে নানা ধরনের প্রশ্ন তাদের নিজেদের মধ্য থেকে আমরা দেখেছি, বিশেষ করে উমামা ফাতেমের গত দিনের আমরা তার ফেসবুক লাইভ, এরপর মাহফুজ আলমের যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাস থেকে তিনি বলেছেন যে আজকাল অনেকের লেজ কাটা যাচ্ছে বলে আমার বিরুদ্ধে লেগেছেন। নতুন একটি দলের কয়েকজন মহারথী এতে জড়িত, সবাই প্রকাশ পাবে। একটা সার্কেলে প্রায় সবাই দুর্নীতিগ্রস্ত, কিন্তু একজন কোনো টাকা ধরছেন না, এটা কার সহ্য হবে? একটি নতুন রাজনৈতিক দল, তাদের এই ইমেজটাকে আসলে কিভাবে দেখছেন সেটা নিয়ে একটু কথা বলি। একটি নতুন রাজনৈতিক দলের কিন্তু অনেক চ্যালেঞ্জ থাকে। প্রথম বিষয় হচ্ছে নতুন রাজনৈতিক দল অন্যান্য জায়গাতে বা বাংলাদেশেও বা ধরেন আপনি ভারতেও যান, দেখবেন যে একদম নতুন লোক দিয়ে তৈরি হয় না। তাদের এক ধরনের লেগেসি থাকে। পুরনো দলের সঙ্গে তাদের মতের বিরোধ হয়েছে, কোনো নৈতিক জায়গাতে বিরোধ হয়েছে, তখন তারা একটা নতুন দল তৈরি করে, সঙ্গে প্রচুর লোক যারা তাদের মতটাকে সমর্থন করেন তারা এসে যোগ দেয়। অর্থাৎ ফলোয়ারকে অ্যাট্রাক্ট করতে পারেন এমন কিছু লোক পুরনো রাজনৈতিক ব্যবস্থা থেকে বের হয়ে এসে একটা নতুন দল তৈরি করেন। এবং এই নতুন দল তৈরি করতে গেলে তার একটা নতুন চেহারা লাগে। যেমন কোন জায়গাতে আপনি আগের দলগুলির চেয়ে আলাদা, তার মানে নীতিমালা একটা পার্থক্য থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে আচরণে একটা পার্থক্য থাকতে হয়, যে আগের দলের নেতারা যেরকম আচরণ করতেন আপনারাও কি সেরকম করছেন। তারপরে তাদের ব্যক্তিগত যে ব্যবহার বা আচরণ, সেইখানেও একটা পরিবর্তন আনতে হয়। আমি একটা আচরণ বললাম সেটা হচ্ছে জনগণের সাথে আচরণ, কিন্তু ধরেন আপনি দেখা যাচ্ছে যে আপনি আগে যেরকম পোশাক পরতেন এখন আর সেটা পরছেন না, কারণ আপনি এখন নেতা। এইসব হচ্ছে কি কিভাবে একটা দলকে আসলে ইমেজ সংকটে ফেলে দেয়। একটা দল যদি প্রকৃত অর্থে তার ইমেজ তৈরি না করে, তাহলে কিন্তু সে নতুন ভোটারকে বা অন্য দলের ভোটারকে আকৃষ্ট করতে পারবে না। নতুন দল তখনই সফল হয় যখন সে পুরনো দলের ভোটারকে তার দলে নিয়ে আসতে পারে। যেমন যখন আওয়ামী লীগ মুসলিম লীগ ভেঙে হয়েছিল, তখন কিন্তু এই বাংলাদেশের অধিকাংশ লোক মুসলিম লীগকেই ভোট দিত, সেই লোকগুলি আওয়ামী লীগকে ভোট দিয়েছিল। তো এর কারণ কি? এর কারণ হচ্ছে নতুন দল কিন্তু আকৃষ্ট করতে পেরেছে, তারা পুরনো ভোটারদেরকে তাদের কাছে নিয়ে আসতে পেরেছে। এইখানে আমি যে ফল্টটা লক্ষ্য করি সেটা হচ্ছে এই দলটি তার ইমেজ বিল্ডিং এক্সারসাইজ করে নাই। তারা ধরে নিয়েছে যে শুরু থেকেই তারা যেহেতু আন্দোলন করেছে, এই আন্দোলনই তাদের ইমেজ। কিন্তু আন্দোলনের যে ইমেজ আর রাজনীতির যে ইমেজ, দুটা কিন্তু আলাদা। আন্দোলনের সময় আপনি সবাই গিয়ে প্রাণ দিয়ে দিচ্ছে, সেইখানে ত্যাগ স্বীকার করছে, সেখানে লড়াই করছে, কিন্তু ফিরে এসে যখন শান্তিপূর্ণ অবস্থায় দেশকে 10, 20, 50 বছর চালানোর একটা জায়গাতে কেউ যেতে চায়, তখন কিন্তু একটা দীর্ঘমেয়াদী ইমেজ তৈরির প্রক্রিয়ার মধ্যে যেতে হয়। এবং সেইখানে বিরাট কাজ করে হচ্ছে দলের পক্ষে লেখা, দলের পক্ষে বক্তৃতা, দলের নীতিমালাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কমিউনিকেশন এস্টাবলিশ করা। এই জিনিসগুলি খুবই গুরুত্বপূর্ণ হয়ে দেখা দেয়। কিন্তু আমি লক্ষ্য করেছি এনসিপি কিছু ভুল করেছে। যেমন এনসিপির প্রমিনেন্ট লিডার যদি আগের দলের মতো দেড়শো গাড়ি নিয়ে বের হয়ে যান, আপনি যেভাবেই বলেন না কেন মানুষ তাকে আগের দলের সাথে মিলাবে। কেউ যদি দেখেন যে পোশাক আশাকে তীব্র উৎকর্ষ এবং এক ধরনের জেল্লাত তৈরি হয়েছে, যেটা
অতীতে তাদের দেখা যায় না, খুব কম সময়ের মধ্যে, মানে কখনোই দেখা যায় নাই। ধরেন যে কিনা কখনো স্যুট পরে না, সে হঠাৎ স্যুট পরছে, তাতে করে মানুষের ধারণা হয় যে আচ্ছা নেতা হয়েছে বলে তুমি তাহলে তোমার ভাগ্য পরিবর্তন করছো। যে এসেছে মানুষের ভাগ্য পরিবর্তন করতে, যদি আপনি দেখতে পান যে মানুষের ভাগ্যের আগে তাদের নিজেদের ভাগ্য কারো 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 কারো, আমি বলছি না সবার, পরিবর্তিত হতে থাকে, তখন ইমেজ সংকট হয়। আজকে এই যে ঘটনাটা, যে চাঁদাবাজির ঘটনাটা, এটা কিন্তু নতুন কিছু না। সব দলেই কিছু চাঁদাবাজ ঢুকে যায়, সুবিধা নেয়, তারা দলের ইমেজকে কাজে লাগিয়ে। এই যে পাশে ছবি তোলা, আপনার শাহেদের কথা মনে আছে? তার সবার সাথে ছবি পাওয়া গিয়েছিল করোনার সময়, রিজেন্ট হাসপাতাল নাকি যেন, হ্যাঁ। তো এই ছেলে এরকম অনেকের সাথে ছবি তুলেছে, সবার সাথে ঘুরে ঘুরে, কারণ ছবি তোলার সময় কি কেউ বুঝে কে ভালো কে মন্দ? ওর পাশে কেউ দাঁড়িয়েছে ছবি তুলছে, কিন্তু দেখেন বিরোধীতে যাব। কিন্তু এখন ঘটনাটা কি ঘটেছে, এই টাকাটা যখন আবিষ্কৃত হয়েছে তারও বহু আগে থেকেই চাঁদাবাজির অভিযোগ উঠছিল, কিন্তু দেখা গিয়েছে এই মব ক্রিয়েট করে লোকজনকে যখন হ্যারাস করা হচ্ছে, জেল গেটে ধরে রেখে টাকা পয়সা দাবি করা হচ্ছে, মানুষের গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে, এটা নিয়ে যাওয়া হচ্ছে, তখন সময় মতো ইন্টারভিন করে নাই কেউ, সরকারও করেন নাই, এনসিপিও ঠিক মতো করে নাই। ভেবেছে হয়তো যে আমাদের ইমেজ সংকট হবে, তার চেয়ে আমরা নিজেরা ধমক দিয়ে এটাকে ঠিকঠাক করি। কিন্তু এই ভুলের কারণে আজকে 11 মাস পরে এসে এই ধরনের এক ধরনের ইমেজ তৈরি করার একটা প্রক্রিয়া শুরু হয়েছে, এবং এদেরকে কিন্তু বুঝতে হবে যে তারা কার সাথে লড়ছেন। একটা দলের বয়স 80 বছরের কাছাকাছি, অন্যান্য যেসব দল আছেন সেগুলো কোনোটা 45-50 বছরের চেয়ে কম পুরনো না। তো যাদের পেছনে 50 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা, তাদের বয়স 50-এর উপরে, সেইখানে 20-30 বছর বয়সী ছেলে মেয়ে যারা এখনো অনেকে সংসার শুরু করে নাই, তাদেরকে অনেক বেশি স্ট্র্যাটেজিক হতে হবে তাদের। বলছিলাম আলাউদ্দিন, আপনার কাছে আসি। আপনাদের দলের বয়স 5 মাস পেরিয়ে গেছে, আপনাদের নির্দিষ্ট মতাদর্শ বা নীতি এখন পর্যন্ত স্পষ্ট হয়নি অনেকের কাছে। আপনাদের যেটা পছন্দ হচ্ছে না, অনেকের ধারণা সেটিকে আপনারা ফ্যাসিবাদ বা আওয়ামী লীগের ট্যাগ দিয়ে দিচ্ছেন। অনেকে বলছে যে এটি নিয়ে আপনারা আগাতে চাচ্ছেন, এটি হচ্ছে আপনাদের স্ট্র্যাটেজি। কিন্তু একটা দলের ইমেজ, কিছুক্ষণ আগে যেটা তুষার ভাই বললেন যে একটু দলের ইমেজ আর আন্দোলনের ইমেজ তো ডিফারেন্ট জিনিস, আপনার কাছে কি মনে হয়? প্রথমত আমরা মতাদর্শিক কোনো দল না, এটা নাগরিক অধিকার ভিত্তিক একটি দল, এবং এটা সময় লাগবে। ধীরে ধীরে এক একটা ইভেন্ট ঘটনার মাধ্যমে স্পষ্ট হবে যে আসলে আমরা কি। কারণ আমাদের মধ্যে যেখানে বাম দলগুলো থেকে আসা এখানে নেতা আছে, এখানে আপনার কট্টর ইসলামপন্থী দল থেকে আসা যেরকম আছে, আমার মতো মধ্যপন্থী জীবনে কখনো রাজনীতি করি নাই তারাও কিন্তু এখানে আছে। কিন্তু আমাদের নীতি থাকবে, তা তো না, পলিসি থাকবে, কিন্তু আমরা যেটা ইডিওলজি মতাদর্শিক যে বিভাজন, সেই জায়গাটা আসলে নাই, এবং সেই রাজনীতিটা বাংলাদেশে ফেল করেছে। এবং আমরা এখন যে নির্বাচনের রাজনীতিতেও ফ্যাসিবাদ আওয়ামী বিরোধিতা কি আপনাদেরকে সামনে এগিয়ে নিবে, মানে জনগণের কাছে আপনাদের পৌঁছে দিতে বেশি সহযোগিতা করবে? আমরা 1 জুলাই থেকে আরেক জুলাই এসে কথা বলছি, আমরা বারবার বলছি যে এখন পর্যন্ত ফেসিবাদের মূলোৎপাটন করা হয় নাই। এখন যদি মনে করেন যে অনেকে বলছেন যে 71-এর চেতনার সাথে জুলাইয়ের চেতনা, এটা হয় নাই। 71 আপনার 53 বছর আগে যেটা রাষ্ট্রের জন্ম হয়েছে যে ঘটনার মাধ্যমে, সেটা নিয়ে আপনার রাজনীতি। আর জুলাই শেষ হয় না এখনো, জুলাইয়ের সিম্পলি জুলাই থেকে আমরা কোনো আউটপুট এখন পর্যন্ত ধরে বেঁধে বের করতে পারি নাই। আমরা তো জুলাইয়ের আউটপুট যে মিনিমাম যে কাঠামোগত সংস্কার আউটপুটটা বের করে নিয়ে আসতে হবে, তারপর যদি বলেন আমরা জুলাই বাদ দিয়ে আমরা পরের স্টেপ আমরা রাজনীতি করতে পারি। আপনার কাছে কি মনে হয় তুষ ভাই, যে মতাদর্শ বা মতাদর্শের যে কথাটি বললেন, ওনাদের মতাদর্শ না কিন্তু নীতি আছে, এবং এখন পর্যন্ত আওয়ামী বিরোধিতা বা ফ্যাসিবাদ বিরোধিতাই হচ্ছে ওনাদের সবথেকে বড় কি পয়েন্ট, সেটি নিয়ে আসলে জনগণের কাছে কতটুকু পৌঁছানো যাবে? আমি মনে করি না যে বেশি দূর যাওয়া যাবে, কেননা জনগণ শেষ পর্যন্ত যখন ভোট দেয় তখন তারা মতাদর্শ দেখে, আর দেখে হচ্ছে প্রতিশ্রুতি। প্রতিশ্রুতি মানেই হচ্ছে সেই দল আসলে কিভাবে দেশ চালাবে সেটা বলছে, সেই ব্যাপারে কিন্তু এখনো কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। আর আরেকটা বিষয় যেটা আমরা পাই নাই এখনো পর্যন্ত, একটা ভালো বক্তৃতা পাই নাই। জনগণকে উজ্জীবিত করে তোলার জন্য যে বক্তৃতা, যে কথা, সেটা তাদের কোনো নেতা এখনো পর্যন্ত দিতে পারেন নাই। তাদের অধিকাংশ জায়গা থাকে হচ্ছে স্বৈরাচার তাড়িয়েছি, ফ্যাসিবাদকে ভেঙেছি, যেটা ঘটে গিয়েছে সেটা ঘটে গিয়েছে, একদম আওয়ামী লীগের মতো। আওয়ামী লীগ সবসময় বলতে 71 সালে পাকিস্তানিদেরকে পরাস্ত করেছি, তারপরে যে ব্যাংক লুট করছো এটার তো বলতে হবে। তো মানুষ কিন্তু শেষ পর্যন্ত ব্যাংক লুটটাকে অনেক বড় করে দেখেছে, চুরিটাকে বড় করে দেখেছে, দুর্নীতি বড় করে দেখেছে, গণতন্ত্রে ভোট হয় না সেটাকে বড় করে দেখেছে। সুতরাং অতীত এই যে 1 বছর হয়ে গিয়েছে, এই 1 বছরের যে প্রাইড, সেই প্রাইড ভেতরে রেখেই কিন্তু মানুষকে বলতে হবে যে এই প্রাইডকে কাজে লাগিয়ে মানুষের ভাতের দাবি, মানুষের ইনফ্লেশন কমানো, মুদ্রাস্ফীতি কমানো, মানুষের চাকরির ব্যবস্থা করা, যে চাকরির কথা ওরাও বলেছে তখন, এগুলা কিভাবে তারা করবে এই ব্যাপারে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা নেই। আমি মনে করি এনসিপির অর্থনৈতিক কর্মকাণ্ড, ভবিষ্যতের পরিকল্পনা এটা বলা উচিত,
রাজনৈতিক পরিকল্পনা বলা উচিত, আইন শৃঙ্খলা নিয়ে তাদের পরিকল্পনাকে সেটা বলা উচিত, নারীর অধিকার নিয়ে বলা উচিত, মানুষের ধর্মীয় স্বাধীনতা নিয়ে কথা বলা উচিত, এবং এগুলো তারা কি করবে। জুলাই সনদ না, এনসিপি সনদটা কি সেটি আসলে সেটা জনগণের বলতে কাছে হবে পৌঁছাতে আমাদের হবে। কাছে, যে আপনারা যদি ক্ষমতায় যান তাহলে আপনারা কি করবেন, নারীর সঙ্গে কি করবেন, দিনমজুরের সাথে কি করবেন, ধনীদের সাথে কি করবেন, এটা তাদেরকে বলতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের এই আয়োজনে যুক্ত হবার জন্য। দর্শক, স্বাধীন সংলাপের সঙ্গে থাকুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে যেখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।